বাবাকে আমি খুব ভালোবাসতাম, এত ভালোবাসতাম অতটুকু বয়সে বাবাকে হারিয়ে বুঝতে পারলাম আমার আর বাবার মতো ভালোবাসার মানুষ রইল না। মাকে জিজ্ঞেস করুন বাবা আমাকে মায়ের চেয়ে ভালোবাসতেন কিনা। সেই বাবার জায়গায় কিছুতেই মন থেকে অন্য কাউকে মেনে নিতে পারিনি। আমার বাচ্চা মন থেকে মেনে নেয়নি। বাবা ছাড়া বাবা ডাকটাও কাউকে ডাকা আমার ওই ছোট্ট মনটাও কেন জানি সায় দেয়নি, দিতে চাইনি। আর যখন মনে সায় দিল তখন নিজের মধ্যে দ্বিধা কাজ করলো। বাবার মতো আদর যত্ন পাওয়া মানুষটাকে কিছুতেই আমার আর বাবার ডাকা হয়ে উঠল না। মন চাইলে অথচ মস্তিষ্কের বশীভূত আমি হতে পারলাম না। তবে আপনাকেও আমি ভীষণ ভালোবাসি। হয়তোবা ডাকটা ডেকে সেই ভালোবাসাটা জাহির করা হয়নি কখনো, তবুও ভালোবাসি, তবু প্রচণ্ড ভালোবাসি। আমার জন্য আপনার অপরাধবোধ ব্যতীত ধারণা ভুল। আপনি স্বার্থান্বেষী মানুষ নন, আর স্বার্থান্বেষী বাবা তো কখনো নন। আপনি খুব ভালো একজন বাবা, যে তার সন্তানদের বরাবর সমান প্রায়োরিটি দিয়ে এসেছে, তাদের হক সমানভাবে যথাযথ পালন করার চেষ্টা করেছে। আর কে বলেছে আপনি বাবা হিসেবে আমার যথাযথ দায়িত্ব পালন করেননি, করতে পারেননি? করেছেন। একজন বাবা হিসাবে যতটা দরকার ততটাই করেছেন। বড় সন্তান হিসেবে আমার প্রতি হয়তো একটু বেশিই করেছেন। ইভান ভুল বলে না, আপনার মায়ের মন থেকেও নজরে লাগা ভালোবাসাটা তো আমি অনুভব করি। হাসলো নিভান, ফের বলতে থাকলো, আর আমার স্বপ্ন ইচ্ছে বিসর্জন দিয়ে আপনার দায়িত্ব কর্তব্য কাঁধে নেওয়ার ব্যাপারটাকে আপনি আপনার স্বার্থপরতা ভেবে ব্যথিত হচ্ছেন কেন? সেই দায়িত্ব কর্তব্য তো পালন করতেই হতো আমাকে। বাবার অসুস্থতার অবর্তমানে বাড়ির বড় সন্তানের কাঁধে এসে বাবার বর্তিত দায়িত্ব কর্তব্য তো পড়বেই। আর বাবা মা ভাই বোনদের প্রতি সেই দায়িত্ব কর্তব্য পালনে কখনোই আমার অনীহা ছিল না। সেখানে স্বপ্ন ইচ্ছেতে বিসর্জন দিতেই হতো। তাও তো আপনি চেষ্টা কম করেননি সেই স্বপ্নের পথে আমাকে এগিয়ে দিতে। আমি দায়িত্ব ছেড়ে এগোতে চাইনি। এখানে আপনার দোষ কোথায়? আপনার দোষ নেই তো। দোষী যদি হতে হয় দুজনেই। এবার গাল ভরে হাসলো নিবান, ফের চমৎকার কণ্ঠে বলল, দোষী তো আমরাই দুজনে, তাই না? হাসলেন জাহিদ সাহেব। ভিতরটা যেন নিবানের কথার যুক্তিতর্কে জুড়িয়ে গেল ওনার। নিবানের বুক থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে দু হাতের কুটুরিতে তার মুখটাও চেপে ধরলেন। মন শিহরণ দিয়ে উঠল। ফের মুখটা টেনে নিয়ে স্নেহপূর্ণ চুমু বসালেন নিবানের চওড়া কপালে। নিহারিকা বেগম আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না, দুজনের পাশে এসে দাঁড়ালেন। একটু মুড়ে নিজেও নিবানের মাথায় আদর ছুঁয়ে দিলেন। ফের সরে গিয়ে চুপ করে দাঁড়ালেন। জায়েদ সাহেব কপাল থেকে ঠোঁট সরিয়ে নিবানের মুখের দিকে মায়াময় নজরে তাকিয়ে কণ্ঠে মাধুর্যতা ঢেলে বললেন, তুমি সুখী হও। বিনিময় নিবান শুধু অমায়িক হাসলো। জায়েদ সাহেব কিছু একটা ভেবে নিবানকে ডেকে উঠলেন। নিভান, বলুন। আমি জানি কৌরিকে তুমি খুব ভালো রাখবে। সেই ভরসা, বিশ্বাস, অগাধ তোমার প্রতি আমার। তুমিও ওর বাবা হয়ে দায়িত্ব পালনের খাতিরে বলছি, মেয়েটাকে ভালো রেখো নিভান। তোমার সর্বোচ্চ চেষ্টা রেখো মেয়েটাকে ভালো রাখতে। মাথা উপর নিচ নাড়িয়ে সম্মতি জানালো নিবান। ফের জাহেদ সাহেবের মাথায় টুপি পরিয়ে মায়ের থেকে বিদায় নিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য অগ্রসর হলো। নিচে হই হুল্লোড় পড়ে গেছে নামাজে যাবার। সবার গলার স্বর ছাড়িয়ে নাফিমার ঈশিতাপুর ছেলের অধৈর্যময় কণ্ঠের বার্তা শোনা গেল। কখন যাব আমরা নামাজে? আর কখন হবে বিয়ে? বিশাল বড় লন এরিয়াটা ইভেন্টের কর্মীরা সাজিয়েছে বেশ চমৎকার আভিজাত্যপূর্ণ নজর ধাঁধানো রূপে। সম্পূর্ণ ফুল দিয়ে চমৎকার প্রদর্শনীর স্টেজটা বেশ নজর কাটছে। আর্টিফিশিয়াল দুধে সাদা আর গাঢ় লাল ফুলের কম্বিনেশনে সাজানো হয়েছে পুরো স্টেজের চারপাশটা। রঙিন কাপড় দিয়ে স্টেজের ছাদের সৌন্দর্য বর্ধনে ফুলের বিশাল বিশাল জারবাতি বানিয়ে ঝুলানো হয়েছে। সামনের পুরো এরিয়া জুড়ে শৌখিনতার ছোঁয়ায় সাজানো গোছানো চেয়ার টেবিল। সেখানে আমন্ত্রিত মানুষের ঢল। আপাতত সবাই এখন স্টেজে নিশ্চুপ কাজের মুখে পাঠ করা বাণীগুলো শুনে যাচ্ছে। স্টেজের প্রস্থ মাঝ বরাবর শটান বেলি ফুলের শত শত মালার ঝুলানো গাঁথুনি দিয়ে পর্দা তৈরি করা হয়েছে। ফুলের ঘনত্ব এত বেশি যে এপাশ ওপাশের মানুষগুলোকে অনুভব করা ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। যার এক পাশে বসে আছে ছেলেরা, অন্য পাশে মেয়েরা। নিস্তব্ধ নীরব পরিবেশ, শুধু কাজীর মুখের নিটল স্বচ্ছবাণীগুলো ছাড়া কোথাও কোনো টু শব্দটি নেই। অথচ কৌরি স্পষ্ট টের পাচ্ছে
তার ধক ধক করে তরপানো হৃদস্পন্দনের গতি। তার মনে হচ্ছে আশেপাশে মানুষগুলো এই শব্দের স্থিরতা শুনতে পাচ্ছে। এই শব্দের সূচনা তো অনেক আগে শুরু হয়েছে, তবে একধারে চলছে। তাকে স্টেজে আনার আগ মুহূর্ত থেকে রাজকীয়ভাবে তাকে স্টেজে আনা হয়েছে। কি হই হল্লুরে, মিষ্টি সম্বোধন, অভ্যর্থনা জানিয়ে তাকে স্টেজ পর্যন্ত আনা হলো। অদ্ভুত ফিল হয়েছে তার, আর এখন আরো অদ্ভুত অনুভব হচ্ছে। হাত পায়ের হিম ভাবটা যেন প্রকট হচ্ছে, শ্বাস প্রশ্বাসের তাল হারিয়ে যাচ্ছে, ভাবনাগুলো কেমন খেয়ে হারাচ্ছে। আর এলোমেলো অনুভূতি আর ভাবনার মাঝে যখন স্পষ্ট পরিচিত কণ্ঠের কবুল বার্তা শুনল, সব অনুভূতির দুয়ার যেন খিচে বন্ধ হয়ে গেল। মুখ উঁচু করে তার সামনাসামনি বসা মানুষটার দিকে চেয়ে পড়ল, অথচ মানুষটাকে নয়, নজরে পড়ল বেলি ফুলের আচ্ছাদিত দেয়ালটা। অথচ নিষ্পলক চোখে চেয়ে রইল কৌরি। ফের কাজের প্রতিটা বার্তা সমর্থন করে যখন আরো দুবার কবুল বলল, কৌরির তো হুঁশি উড়ে গেল। হাত পায়ে হিমভাবের সাথে সাথে মৃদু কম্পনও শুরু হলো। সেই মৃদু কম্পন তীব্র হলো যখন একত্রে উপাসের সবাই আলহামদুলিল্লাহ বাক্য বারবার আওড়াতে থাকলো। কাজী সাহেব সময় নিয়ে ফের আবারও একই বাণী আওড়াতে থাকলেন। মুখস্থ বাণীগুলো একের এক শব্দ তুলে চঞ্চল সরে আওড়ে চললেন। তবে কি এবার তার পালা? হুঁশ ফিরল কৌরির, তবে হাতে পায়ের শীতল ভাব, কাঁপুনি বিন্দুমাত্র কমল না, বরং বেড়েই গেল। দুপাশে বসা ঈশিতা মান্যতা স্পষ্ট টের পেল। তড়িৎ কৌরির হাতটা চেপে ধরে হাতের মুঠোয় নিল ঈশিতা। মৃদু হেসে চোখ দিয়ে আশ্বস্ত করলো। অপর পাশ থেকে মান্যতা আলতো স্পর্শে জড়িয়ে নিল তাকে। তাতে কি কমলো তীব্র বেগে চলা হৃদযন্ত্রের উদ্র গতিবেগের শব্দ? কমলো কি হাতে পায়ের কাঁপুনি, শিরধারা বেয়ে চলা হিম শৈল ভাব? না, আরও তারা অস্থির করে তুলল কৌরিকে। সে অস্থির ভাব বাড়িয়ে দিয়ে ওপাশ থেকে কাজী সাহেব তার বাণী শেষ করে মুখ্য শব্দে এসে থামল। বলুন মা কবুল। কৌরি সব আবেগ অনুভূতি এবার যেন নিস্তব্ধ, শান্ত, নির্বাক হয়ে পড়ল। মুহূর্তে গলা শুকিয়ে এলো। এবার অদ্ভুত অনুভূতিতে বুকে খিল ধরে গেল। কিসব হচ্ছে এসব? উফ! স্বাভাবিক নিঃশ্বাস নিতেও যেন বুকে বিঁধে এলো। তিনটে বর্ণের একটা বাক্য আওড়াতে তাকে এমন অস্বাভাবিক করে কেন তুলছে? অথচ ওপাশে একটা মানুষ ঠায় মাথা নিচু করে অপেক্ষা করে আছে প্রিয় রমণীর মুখ থেকে কাঙ্ক্ষিত বর্ণগুলো শোনার। কি অধীর অবর্ণীয় অপেক্ষা! তবে সে অপেক্ষার তাড়াহুড়ো নেই। তার মনে হচ্ছে যত দেরি হয় হোক, যত সময় নেই নিক করি, তবুও তিন বর্ণের ওই শব্দটা বলা চাই, নিবানের হওয়া চাই তাকে। তবে নিবানের মতো ধৈর্য নিয়ে কাজী সাহেব বসে থাকতে পারলেন না। তিনি ফের মেলাম কণ্ঠে বার্তা জানালেন, বলুন মা কবুল। এবার ঈশিতা কৌরির হাত মৃদু ঝাঁকুনি দিল, যার অর্থ কবুল বলে দাও। চোখ দিয়েও ইশারা করলো। মান্যতা অন্য পাশ থেকে মৃদু সুরে বলল, কবুল বলে দাও কৌরি। কাছাকাছি বসা বিতিসহ একে একে ফিসফিসিয়ে সবাই বলতে থাকলো একই কথা। অথচ কৌরির শ্বাস কেমন রুদ্র হয়ে আসছে। সে রুদ্র শ্বাস গলায় আশেপাশে একবার তাকিয়ে মাথা নিচু করে মৃদুস্বরে বলে দিল কাঙ্ক্ষিত শব্দটা, কবুল। কাজী সাহেব ফের বলতে বললেন, বলুন আলহামদুলিল্লাহ, তাকে আমি কবুল করিলাম। আবার রুদ্রশ্বাস নিয়ে ফের কাজী সাহেবের বলা একই বাণী দুবার আওড়ালো। হয়ে গেল সে একান্ত ওই মানুষটার। ওপাশ এপাশ সব পাশ থেকে আলহামদুলিল্লাহ বার্তায় মুখরিত হলো পরিবেশ। এক পাল্লা হইচই পড়ল। করির তখন চোখ ফেটে কান্না এলো। কি কারণে কান্না এত পেল জানা নেই তার, তবে ঠোঁট ভেঙে সত্যি খুব কান্নারা উপচে আসতে চাইল। যা করি দাঁতে দাঁত চেপে আটকাতে চাইল, তবুও দুপুরটা টপ টপ করে ঝরল। সেটা খেয়াল করে মান্যতা তাকে জড়িয়ে ধরল, মিষ্টি গলায় বলল, আমার বাচ্চা বৌমণিটা একদম না। পরপর সবাই জড়িয়ে ধরলো, আদর করলো, দোয়া করলো। ওপাশ থেকেও ওই মানুষটাকে জানানো কিছু অভ্যর্থনাও কানে এলো কৌরির। ফের সময় নিয়ে কাবিন নামায় স্বাক্ষর হলো দুজনের। এরপর কাজী সাহেব মোনাজাত ধরলেন। মোনাজাতে মনোযোগী হলো সবাই। নতুন নবদম্পতির অদূর ভবিষ্যৎ, তাদের সুখের সংসার জীবন, প্রজন্ম নিয়ে বেশ কিছু সময় মোনাজাত রাখলেন কাজী সাহেব। ফের খেজুর বিতরণ করা হলো, সাথে মিষ্টি মুখ। দুপাশে সবাই তখন মিষ্টি মুখ করতে ব্যস্ত। নিবান ফুলের সমাহারে পর্দাটা একটু গোটালো। মুহূর্তে বধূ বেশে পা মুড়িয়ে বসে থাকা চমৎকার একটা মায়াময় মুখ অবলোকন করলো, যাকে চেনা দায়।
সোনালি কারুকার্যময় ভারী লাল বেনারসি গায়ে জড়ানো, সাথে গা ভর্তি বড় বড় গহনা, গলায় জড়ানো স্বর্ণের জড়ুয়া সেট, আলাদা করে একটা জুয়েলারি হারও, কানে বড় বড় ঝুমকো, নাকে নাকছাবি, ভারী ভারী চুড়িতে দুহাত পূর্ণ, মেহেদি রঙা হাতে যা দারুণ আকর্ষণীয়। মাথায় শীতি ঢেকে এসে কপালে পড়ে আছে জড়োয়া সেটের ডিজাইনের সেই টায়রাটা। মাথার চুল থেকে শুরু করে আজ মেয়েটার প্রতিটা অঙ্গ আকর্ষণীয় রূপে সেজেছে। কি মায়াময় সে চন্দ্রপ্রদীপ রূপ, মুগ্ধতায় ডুবে গেল নয়ন। এই মেয়েটার আজ থেকে শুধুই তার অন্তরিক্ষের অনুভূতিগুলো কেমন সুখ সুখ প্রজাপতি হয়ে ডানা উঠতে থাকলো। এই ক্ষণটার কত অপেক্ষা ছিল তার। কালও এই সময়টা তো এখনকার অপেক্ষায় অস্থির ছিল। অপেক্ষারও তো সে ক্ষণটা কেটে গিয়ে কাঙ্ক্ষিত রমণীটি হয়ে গেল তার। মেয়েটা খেজুর খাচ্ছে, কি লোভনীয় চিত্র। তড়িৎ পকেট থেকে ফোন বের করে একটা পিক তুলে নিল। অমনি নজর গেল সবার সেদিকে। করিও তাকিয়ে পড়ল। নিবান চমৎকার হেসে মায়া মায়া কণ্ঠে বলল, কংগ্রাচুলেশনস মাই ডিয়ার লাইফলাইন। লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল কৌরি। হৃদযন্ত্রের ধক ধকানি পুনরায় নিজের অবস্থানে ফিরে এলো। ঈশিতা মিছে মিছে বকে উঠল, এখনো বিয়ের কোনো আনুষ্ঠানিকতা শেষ হয়নি, তুই বইয়ের মুখ দেখলি কেন? ঈশিতা আর বকা বিন্দুমাত্র পাত্তা দিল না নিবান। হাত বাড়িয়ে কৌরির আদা খাওয়া খেজুরটা তার হাত থেকে কেড়ে নিয়ে গালে ঢুকিয়ে দিয়ে পর্দার আড়ালে সরে গেল। গম্ভীর্য ছেলেটার এমন উচ্ছল কাণ্ড সবাই এত সময় হাঁ হয়ে দেখছিল। নিবান সরে যেতে হেসে দিল সবাই। মান্যতা বিথি এটা নিয়ে কৌরির সাথে মজা লুটতেও ভুলল না। বিয়ে পড়ানো শেষ। ঈশিতা প্রদত্ত বাড়ির সমবয়সী ছেলেমেয়েরা মিলে বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করলো। তন্মধ্যে বড় বউয়ের হাতে হাত রেখে প্রথম স্পর্শ করে সালাম প্রদর্শন, নব বর বধূ দুজনের মুখ আয়নাতে দেখা, দুধে আলতা পানিতে আংটি ফেলে খোঁজা, দুজনে একে অপরকে মিষ্টি মুখ করানো, সমস্ত আনুষ্ঠানিক সহ ক্ষণে ক্ষণে নব বর বধূর ফটোশ্যুট হলো। নিবান চলে যেতে তন্মধ্যে সেখানে দাঁড়ানো নাফিম কৌতূহলী মনে জিজ্ঞেস করলো, আজ থেকে ফুলকলিকে আমি কি বলে ডাকবো? মান্যতা তার গুলুমুলু গালটা টিপে দিয়ে বলল, বড় বৌমণি। কিন্তু ফুলকলি তো ছোট মনিরও ছোট, তবে কেন তাকে বড় বউ মনি বলে ডাকবো? ঈশিতা আদরি কণ্ঠে বলল, কারণ ফুলকড়ি এখন তোমাদের বড় দাদা ভাইয়ের বউ, তাই। নাফিম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, তুমি তবে দাদা ভাইয়ের বউ হয়েছো? গোল ফ্রেমের চশমাটা নাকের কাছে এসে ঠেকেছে নাফিমের, সেটা আলতো হাতে সেটা দিয়ে ঢেলে ঠিক করে দিল, দিয়ে বলল, এই যে একটু আগে কাগজে কলমে লিখিত পরিতভাবে তোমার দাদা ভাই তাকে বউ করে নিয়েছে, এটাই বিয়ে। আর আজ দাদা ভাই আর ফুলকৌড়ির বিয়ে ছিল না। ঈশিতা ব্রু নাচিয়ে জিজ্ঞেস করল, তবে ফুলকলি আমার বড় বৌমনি। সবাই হেসে দিল নাফিমের বাচ্চামো কথায়। ঈশিতা হেসে দিয়ে নরম স্পর্শে নাফিমের গাল চেপে ধরে বলল, এই তো নাফিম বুদ্ধিমান ছেলে। নাফিম কৌরির সামনে গিয়ে তার গালে হাত রেখে জিজ্ঞেস করলো, সত্যি তুমি আমার বড় বৌমনি ফুলকলি? কৌরি ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে উপর নিচ মাথা নাড়ালো। ফের নাফিমকে কাছে টেনে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, সত্যি। অতি আনন্দে নাফিম চিল্লায়ে নিজেও কৌরিকে শক্ত করে জড়িয়ে ধরল। সে আনন্দে সবাই সামিল হলো। ফুলকৌরি পাগল নাফিমকে সবাই দুষ্টুমির ছলে খোঁচালো, হাসলো, মজা করলো। তবে আনুষ্ঠানিকতা শেষে নিবানকে আর আশেপাশে দেখা গেল না। তারপর পুরো দুপুরটা কেটে গেল আমন্ত্রিত মেহমানদের মেহমানদারিতে। সেখানে দেখা গেল ব্যস্ত নিবানকে। মেহমানদারি আর নিজেদের খাবার শেষে পুনরায় হই হুল্লোড় দুষ্টুমি মজায় কেটে গেল পুরো বিকাল। ও আম্মু, দাদা ভাইয়ের থেকে আমরা বিয়ের কোনো এনামি পাইনি। ঘর সাজানোর জন্য যে এনামিটা নেব, দরজায় দাঁড়াবে কে, সেই ভয়ে তো দরজার সামনে দাঁড়াতেও পাচ্ছি না। ইস্যু আপু বড় বোন বলে সম্মানের খাতিরে দাঁড়াতে চাচ্ছে না। উনি ছাড়া আর কারোর সাহস আছে দাদাভাইয়ের সামনে দাঁড়ানোর? উনি যখন চাচ্ছেন না, তুমি একটু দাদা ভাইকে বলে আমাদের এনামির একটা ব্যবস্থা করে দাও না। বাড়িতে মেহমান যারা রয়েছেন সবাই আপাতত বিশ্রামে। রান্নাঘরে ব্যস্ত হাতে
কাজ করছিলেন নিহারিকা বেগম, সাথে রানী সাহেবাও। এত সময় দল বেঁধে কিভাবে দাদাভাইয়ের কাছ থেকে বিয়ের এহনামি পাওয়া যায় সেই পরিকল্পনা করছিল। নিজেরা গিয়ে দরজার সামনে দাঁড়াবে, সেটা কখনো হওয়ার নয়। তাই অনেকেই বুঝিয়েছে কাজ হয়নি। নিরাশ মুখে মাকে ফাঁকা পেয়ে এবার দল বেঁধে এসেছে মাকে দিয়ে কিছু হয় কিনা তাই মানাতে। মান্যতার কথা শুনে চৌকিতে আর মুখের দিকে তাকালেন নিহারিকা বেগম। আশ্চর্য করে বললেন, মানে কি? এখন আমি ছেলের ফুলসজ্জার গেট ধরবো? ছি ছি ছি, তার কাছে এনামি চাইব? এই মেয়ে জ্ঞান বুদ্ধি কি সব লোপ পেয়েছে তোর? মা ওর আমি নাকি ছেলের ফুলসজ্জার এনামি চাইবো ছেলের কাছে? ও আল্লাহ, এই কেমন মেয়ে আমার! এই নির্বোধ মেয়েকে কোন বাড়িতে পাঠাবো আমি? মায়ের আজাহারিতেও আরো নিরাশায় ডুবে গেল মান্যতার মুখ, সাথে পাশে দাঁড়িয়ে থাকা মৌনতা। বিথি তন্ময়ী সকলের মুখ চুপসে গেল। বেশি চুপসে গেল তন্ময়ীর মুখটা। এমন আবদার সত্যি ঠিক হয়নি। মান্যতা ফের বলল, ছেলে তো কি হয়েছে, তুমি বলে দিলেই তো কাজটা হয়ে যাচ্ছে। মান্য, আমার এখান থেকে যা। কি কাণ্ড জ্ঞানহীন মেয়ে! বলে কি না ছেলে তো কি হয়েছে, এখন তোদের কাজ উদ্ধার করার জন্য আমি ছেলের কাছে নির্লজ্জ সাজব, বেহাইয়া হব? ও মাবুদ, এই মেয়ের বেশি বেশি বোধ বুদ্ধি দান করো। মায়ের দ্বারা নিজেদের স্বার্থ রক্ষা হবে না, এটা বুঝে মান্যতার কথা বাড়ালো না। সবাই মাথা নিচু করে নিরাশ মুখে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। ওখানে বসে ইভান চা খাচ্ছিল। ওদের দেখে ইভান পরিহাসের সুরে বলল, কলিজা চিত্র যখন এসব কাজের খেয়াল মনে নিয়ে আসতে হয় কেন? এনামি চাই, ফকির হয়েছে সব কটা। সবাই বেজার মুখে একবার তাকালো ইভানের দিকে, তবে তন্ময় তাকালো চোখ মুখ শক্ত করে। মান্যতা কিছুটা রাগান্বিত গলায় বলল, এখানে ফকিরে কি দেখলে তুই? এটা জাস্ট মজা করে পেতে চাচ্ছি আমরা। তন্ময়ের চোখ মুখ শক্ত করে রাখা দেখে ইভান দুষ্টু হাসলো, ফের বলল, আমি ব্যবস্থা করে দিতে পারি, তবে শর্ত আছে। তন্ময়ী বাদে উচ্ছ্বাসিত কয়েক জোড়া স্বর একত্রে বলে উঠল, কি সত্য? ইভানের মুখের দুষ্টু হাসি আরো চওড়া হলো। সেটা দেখে মনে মনে আশঙ্কাগ্রস্ত হলো তন্ময়ী, তবে চোখ মুখের হাবভাবে সেটা ফুটতে দিল না। তবে ফাজিল ছেলেটা যে তাকে নিয়েই মনে মনে কিছু একটা প্ল্যান করে চলেছে এটা স্পষ্ট তার মুখের দুষ্টু মিষ্টি হাসির ঝলকানিতে বুঝলো। সত্যি সেটাই হলো। ইভান বলল, শর্ত শুধু তোর ছোট বউ মনি মানলেই চলবে, আর কাউকে মানতে হবে না। কারণ না শুনতে চেয়ে সবাই তন্ময়কে চেপে ধরলো ইভানের শর্ত মানতে। যেখানে তন্ময় ইভানের বউ, সেখানে নিশ্চয়ই কঠিন কোনো শর্ত ইভান তাকে দেবে না। এমন যুক্তি তর্কে তন্ময়কে বোঝাতে থাকলো তারা। তন্ময়ী পড়লো চিপায়। হতভম্ব চোখে একবার আশা নিয়ে তাকে বোঝানো মেয়েগুলোকে দেখলো, তো একবার ঠোঁটে দুষ্টু হাসি লেপ্টে রাখা ইভানকে দেখতে থাকলো। কি করবে এখন সে? তন্ময়ের পরিস্থিতি বুঝে ইভানের দুষ্টু মিষ্টি মাখা মুখটা যেন আরো ঝলমলে হয়ে উঠল। কাল রাতে সত্যি মেয়েটা তার কথা রাখতে তার কাছে ঘুমায়নি। ইভান শত চেষ্টা করেও মেয়েটার নাগাল পায়নি। তবে আজ কি করবে? হঠাৎ তন্ময় বলে উঠল, দরকার পড়লে কাল নিভান ভাইয়ের কাছ থেকে এনামে আমি চেয়ে দেবো তোমাদের। তবুও কোনো বদমতলবী মানুষের শর্ত মানতে রাজি নই। ছোটদা ভাই বদমতলবী। মান্যতা কথাটা জিজ্ঞেস করলো। তন্ময় উত্তর দেওয়ার আগে মনতা চটপটে গলায় বলল, তুমি পারবে তো? ইভানের দুষ্টু হাসিটা তখনও তার ঠোঁট জুড়ে মাখামাখি, নিশ্চিত অন্য কোনো ছক কষছে। তবুও তন্ময় শক্ত গলায় জবাব দিল, দরকার পড়লে দাদা ভাইকে দিয়ে পারিয়ে নেব। তাই তো, ত্রিনয় ভাইয়া আছে, সেটা তো মাথায় ছিল না আপু। ত্রিনয় ভাইয়াকে ধরলে তো এত সময় সমাধান হয়ে যেত সবকিছুর। মান্যতাকে উদ্দেশ্য করে কথাটা বলতেই ধক করে উঠল মেয়েটার বুক। লোকটাকে সে সবসময় এড়িয়ে চলতে চায়, অথচ ঘুরে ফিরে তারই নাম নেবে সবাই, আবার ঘুরে ফিরে তারই সামনেই পড়তে হয়। লোকটার কথা তো তারও মনে ছিল, তবে ওনার থেকে সাহায্য কখন নিতে চায় না বলে স্মরণ করেনি মান্যতা, অথচ সেই নামে এগিয়ে গড়ালো বিষয়টা। আপু চলো, ত্রিনয় ভাইয়েরা ছাদে আড্ডা দিচ্ছে, ওনাকে এগিয়ে ধরি। কথাটা বলে মান্যতার হাত টেনে নিয়ে উঠে দাঁড়ালো মৌনতা, সাথে বিথি এবং অন্যান্য মেয়েগুলো উঠে দাঁড়ালো। না বলতে গিয়েও সবার দিকে তাকে না বলতে পারলো না। সে তন্ময় উঠতে গেলেই হাত চেপে ধরলো ইভান, কাছে এসে বলল, আজ রাতে যেখানেই থাকো না কেন, ঘুম থেকে জেগে দেখবে তুমি ইভানের বুকের তলায়। কথাটা বলে আশেপাশে একবার নজর বুলিয়ে তড়িৎ তন্ময়ের গেলে চুমে বসালো সে। মুহূর্তেই সরে গিয়ে গুনগুন করতে করতে ছাদের দিকে অগ্রসর হলো।
তন্ময় তখনও কাঠপুতুলের মতো নিশ্চল দাঁড়িয়ে। সারাদিনের হইহুল্লোড়ে দৌড়ঝাঁপ থেকে গিয়ে নিশুতি রাতের আগমন ঘটল। ক্লান্তিতে বাড়িটা তখন নিস্তব্ধতায় ছাওয়া। গৌরী তখন একাকী করে বসে নিবানের ঘরের ওয়ালসেট ড্রেসিং টেবিলের টুলে, শান্ত নীরব, চারপাশে শীতল ভাব। রুমটাতে যখন তাকে ঢুকানো হয়েছিল অদ্ভুত অনুভূতিতে সর্বাঙ্গ কেমন শিরশির করে কেঁপে উঠছিল। কাল কোথায় ছিল আর আজ কোথায় থাকতে হবে, এটা ভেবে শীর্ষনিরানটা যেন ক্ষণে ক্ষণে তীব্র রূপে ধাপিয়ে বেড়াচ্ছে সর্বশরীরে। আশেপাশে আবারও নজর খেয়ালি হয়ে উঠল তার। শৌখিনতা আর আভিজাত্যের পরিপূর্ণ ছোঁয়ায় পরিপাটি করে রাখা ঘরটাকে বড় বড় ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো হয়েছে। হিমশীতল ঘরটায় কোনায় কোনায় বড় বড় মোমগুলো নরম আলোয় শোভা পাচ্ছে। ধীমে ধীমে আলোয় জ্বলছে তারা। শুধু যে ঘরের কোনায় কোনায় শোভা পেয়েছে তারা এমনটা নয়। বেডের পাশে ল্যাম্প সেট টেবিলটার চারপাশ জুড়ে, বেডের পায়ের কাছের ডিভানটার জুড়ে, বেডের অন্য পাশের ইনডোর প্লান্টের চারপাশটা জুড়ে, দরজার পাশের বড়সড় ফুলদানিটা ঘিরে সাজানো গোছানো রূপে রূপায়িত হয়েছে তারা। রুমের নীলচে সবুজ বাতির ধীমে জ্বলা আলোতে মুগ্ধ নজরে চারপাশটা দেখতে দেখতে বেডে এসে নজর থমকে গেল কৌরির। বড় বড় শৌখিন বেডটার সাদা কাভারের বিছানা জুড়ে লাল গোলাপের পাপড়িতে সাজানো। সেখানে নবদম্পতির নামটাও লেখা উজ্জ্বল নক্ষত্র রূপে। হার্টবিট তালে তালে বেড়ে গেল কৌরির। মুহূর্তে নজর সরিয়ে ঘুরে বসল সে। আয়নায় নিজের প্রতিবিম্বের প্রতি নজর পড়তেই দৃষ্টি নিজের প্রতি মুগ্ধ হলো। বিয়ের সাজ পাল্টে তাকে পুনরায় সাজানো হয়েছে। বিয়ের বাড়ির সাজ পাল্টে আর ইচ্ছে করেনি তার একটুও সাজতে। তবে মুখ ফুটে নিজের ক্লান্তি আর অস্বস্তির কথা কাউকে না বলতে পারায় পুনরায় আবার সাজতে হয়েছে তাকে। তবে বিয়ের সাজের মতো অতটাও ভারী সাজ নয়। গাঢ় খয়েরি রঙের সবুজ একটা সাউথ বেনারসি সিল্ক শাড়ি পরানো হয়েছে। ভিতরে তার ছোট ছোট ফুলের স্বর্ণালী কাজ। গলায় নতুন করে বাড়ি জড়োয়ার সেটের গহনা পরানো হয়েছে। কানে বড় সড়ো ঝুমকো, হাতে গাদা গাদা চুড়ি, চুল উল্টিয়ে সিথিবিহীন শটান করে বড় করে খোপা বাঁধা হয়েছে। আর খোপায় শোভা পেয়েছে কত কি গাছি গাঢ় খয়েরি গোলাপ। ম্যাচিং ডিজাইনের টায়রা ঝুলানো মাথায়। হালকা মেকআপ হলেও ঘন পল্লবীতে চোখে গাঢ় কাজলের প্রলেপটা বেশ চাকচিক্য ছড়াচ্ছে। আর তার থেকেও ঠোঁটের গাঢ় খয়েরি রঙা লিপস্টিকের প্রলেপনটা যেন পুরো মুখের গৌরবর্ণের সৌন্দর্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সব কিছু নিটল চোখে একবার নয় কয়েকবার দেখেছে কৌরি। সব কিছু ওই মানুষটার পছন্দেই। যেন পোশাক গহনা নয়, মানুষটাই লিপ্টে আছে সমগ্র শরীর জুড়ে। আবারও শিরশির দিয়ে উঠল শরীর। কি অদ্ভুত এক অনুভূতি। এই রুমে প্রবেশ করার পর রুমের চারপাশটা যেন ওই মানুষটার গায়ের করা পারফিউমের গন্ধে থই থই করে নেচে গিয়ে করে বেশি বেড়াচ্ছে, অথচ মানুষটা নেই। হঠাৎ দরজা খোলার খট শব্দে পিছিয়ে মুড়ে উঠে দাঁড়ালো কৌরি। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে সমগ্র শরীরে লজ্জারা ভিড় করলো। উষ্ণ অনুভূতিতে শির দ্বারা কেঁপে উঠল। হঠাৎ মনে হলো মাথায় কাপড় নেই। তড়িৎ মাথায় কাপড় টেনে দিল। আট পরে পরা শাড়ি গহনার সাথে এটাই বুঝি বেমানান ছিল। মাথায় কাপড় ওঠাতেই পরিপূর্ণা নারী হুঁশ ফিরল নিবানের। মিষ্টি এসে চমৎকার করে সালাম জানালো। আসসালামু আলাইকুম রব্বাতুল বাইত। লজ্জায় ডুবে থাকা কৌরির কথা বলতে গিয়ে হঠাৎই টের পেল কাটা বেঁধে যাওয়ায় মতো গলায় ও কথারা বেঁধে জড়িয়ে পড়ছে। তবুও জড়ানো গলায় সালামের উত্তর দেওয়ার চেষ্টা করলো। উত্তর পেতে অনুমতি প্রার্থনা চাইল স্বামী নামক পুরুষটি। ভিতরে আসবো? ভীষণ লজ্জা পেল কৌরি। নিজের ঘরে ঢুকতে তার কাছে অনুমতি চাইছে। বিষয়টা ভিতরে ভিতরে অস্থির করে তুলল তাকে। অবাধ্য অনুভূতিটা তাকে যেন তাল মিলিয়ে পাল্লা দিয়ে তাকে জর্জরিত করে তুলল। তবে ভুলেও কথা বলল না। মাথা উপন্যাস নাড়িয়ে শুধু সম্মতি জানালো। সম্মতি পেতে নিবান নৈশব্দে দরজা চেপে ধীরে ধীরে এগুলো কৌরির পারে। এতদিন শুনেছে বউ এক হাতে ঘুমটা টেনে বরের অপেক্ষায় বেডে বসে থাকে, অথচ তার বউটা ওখানে টুলে বসে কি করছে। ভাবনাটা গাঢ় রূপ নিতে পারল না তার সম্মোহনী দৃষ্টির জন্য, যে দৃষ্টি তার বউয়ের মোহমায়া রূপে সম্মোহিত হয়ে আটকে গেছে।
কি বর্ণনাহীন অপরূপা লাগছে মেয়েটাকে। নির্বাণ যত কাছে আগাতে লাগলো কৌরির অবস্থা ততই নাজেল হতে শুরু করলো। দুপুরের শেরানি পাল্টে সাধারণ একটা সাদা পাজামা পাঞ্জাবি পরা, তার এলোমেলো অবিন্যস্ত চুল, ক্লান্ত মুখ, অথচ মুখে চমৎকার হাসি। করি মোহিত হলো। আমাদের একসাথে পথ চলার অভিনন্দন আমার অর্ধাঙ্গিনী। কি মহতি কণ্ঠস্বর। নিজের থেকে 2 আঙ্গুল দূরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে অপলক নজরে দেখল কৌরি। সামনের মানুষটার অভিনন্দন অভ্যর্থনা যেন কানে ঢুকেও ঢুকলো না। সেটা বুঝে সামনের মানুষটা সুযোগ নিল। মাথা নুয়ে সদ্য হওয়া অর্ধাঙ্গিনীর কপালে নিজের কপাল ঠেকালো। শিউরে উঠল কৌরি, যেন বিদ্যুৎ স্পষ্ট হলো, তবে নড়তে ভুলে গেল, যেন চুম্বক হয়ে টেনে রেখেছে মানুষটা, অথচ কপালে কপাল রাখা ছাড়া তাকে মানুষটা কোনো রূপ ছুঁয়নি। প্রভু বুঝি নিজ হাতে ছুঁয়ে ছুঁয়ে খুব মনোযোগ দিয়ে আমাকে উপহার দেওয়ার জন্য তোমাকে গড়েছিলেন। কি অপরূপা গড়েছেন তোমাকে জানো তুমি? আমার শ্রেষ্ঠ ঐতিহ্য, সম্পত্তি, সুখ শান্তি বানিয়ে তোমায় উপহার দিয়েছেন আমাকে। জাজাকাল্লাহ। কৌরি চোখ বুজে নিল, উষ্ণতার জোয়ার বয়ে বেড়ালো রঞ্জে রঞ্জে। সে বুঝে থাকা চোখে গভীর ভালোবাসা ছুঁয়ে দিতে ইচ্ছে করলো নিবানের। আর সে গভীর ভালোবাসা তো ওই নির্দিষ্ট চোখে থেমে থাকবে না। তবে একটা কাজ না সেরে আপাতত নিজের অনুভূতির উষ্ণতায় ডুবাতে চাইছে না মেয়েটাকে। তবে গভীর নজরে অপলক মেয়েটাকে দেখতে থাকলো সে। একটা সময় মনে হলো না, বেশিক্ষণ এভাবে থাকলে নিজেকে আর ঠিক রাখা যাবে না। তখন ধীরে সুস্থে মুখ খুলল সে, বলল, ফ্রেশ হয়ে আসছি, ফের কথা বলছি, কেমন? চোখ বুজে কৌরি তরি করি মাথা মৃদু উপন্যাস নাড়ে সম্মতি জানালো। নিবান সরে গিয়ে ওয়াশরুমে ঢুকতে কৌরি বুকে হাত দিতে ঘন ঘন শ্বাস ফেলল। কি রুদ্রশ্বাস অনুভূতি। সময় নিয়ে বের হলো নিবান। গোসল ছেড়ে বের হয়েছে। একটু আগের ক্লান্তি তার চোখ মুখে দেখা যাচ্ছে না। সেখানে ভর করেছে সতেজরা স্নিগ্ধতা। মাথার চুলগুলো মুছতে মুছতে বের হয়েছে সে। ওয়াশরুমে ঢোকার আগে আরেক সেট সাদা পাঞ্জাবি নিয়ে ঢুকেছিল, আর সেটা পরে বের হয়েছে। করি বুঝলো না, এক রং মানুষের বারবার পরতে ভালো লাগে, অথচ মানুষটাকে সবসময় সাদা জিনিসই পরতে দেখে কৌরি। ওয়াশরুম থেকে বের হয়ে কৌরিকে বেডের এক কোণে পা ঝুলিয়ে বসে থাকতে দেখে নিবান বলল, আমার এশারের নামাজটা এখনো আদায় করা হয়নি। নামাজটা আদায় করে নিই। আর নানুমা বললেন আজ উপলক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে। কথাটা শেষ করতেই হঠাৎ কিছু মাথায় এলো। কৌরিকে উদ্দেশ্য করে শুধালো, তোমার পিরিয়ড বন্ধ হয়েছে? লজ্জায় খিচে এলো ভেতরটা। মাথা নিচু করে নিল কৌরি। ওষুধের প্রভাবে আজ সকাল থেকে পিরিয়ড বন্ধ, তবুও সংশয় আছে। তবে কি এসব বলা যায়? আর কি বা বলবে সে? মাথা নিচু রেখে কোনো মতে মাথা এদিক ওদিকে নাড়িয়ে না জানালো। সেটা খেয়াল করে নিবান বলল, সমস্যা নেই, আজ আমি একা পড়ি। যেদিন তুমি সুস্থ হবে সেদিন না হয় দুজনে একসাথে আবার পড়ে নেব। করে তড়িৎ মাথা উঁচু করলো। নিবান অমায়িকে সে চোখ দিয়ে আশ্বাস জানালো। ফের কোরের কোলের মধ্যে মাথা মুছতে থাকা তোয়ালেটা আলতো হাতে ছুঁয়ে দিয়ে বলল, আমি নামাজ সেরে নেই, তার মধ্যে তুমি ফ্রেশ হয়ে কমফোর্টেবল কিছু পরে নাও। তোমার সব কিছু এই রুমে আছে, সব তোমার। সালোয়ার কামিজও পরতে পারো। আমাদের এক জায়গায় যেতে হবে, এই বেশে তোমাকে সেখানে নিয়ে যাওয়া ঠিক হবে না। প্রশ্ন জাগলো মনে, তবে প্রশ্ন করলো না কৌরি। নিবানকে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো সে। নিবানও সরে গিয়ে নামাজে দাঁড়ালো। ওয়াশরুমে ঢোকার আগে প্রথমে গহনাগুলো খুলে নিল কৌরি। এ রুমের কোথায় তার কি রাখা আছে সে জানে না, কিছু খুঁজতেও গেল না সে। মান্যতারা যখন এ রুমে তাকে রেখে গিয়েছিল তখন সাথে করে তার প্রয়োজনীয় জিনিসপত্র একটা ট্রলি সমেত রেখে গিয়েছিল। সেখান থেকে সুতি একটা 3 পিস বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সবকিছু পরিষ্কার করে বের হতে তার বেশ সময় লাগলো, তবে চুলগুলো কিছুতে একা খুলতে পারলো না। ওয়াশরুম থেকে বের হতে দেখলো নিবান এখনো নামাজের বিছানায় বসে। কৌরি কেমন অসহায় নজরে তার দিকে তাকালো। সেটা খেয়াল করে উঠে দাঁড়ালো নিবান। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? খোপাটা খুলতে পারছি না। নিবানের বুঝতে সময় লাগে না, তবে কৌরি আঙ্গুল উঁচু করে দেখাতেই বুঝলো সে। কৌরির হাতটা ধরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে সমস্ত মনোযোগে ফুল এঁটে থাকা খোপায় দিয়ে ফুলগুলো খুলতে থাকলো সে। একটা খোপা করতে আর তাতে ফুল দিয়ে সৌন্দর্য বর্ধনে কত ক্লিপ যে এঁকেছে বলা মুশকিল। নিবান ধৈর্য নিয়ে তা খুলতে চেষ্টা করলো, আর আয়নায় কৌরি দেখে গেল তাকে। বেশ সময় লাগলো খোপাটা খুলতে। সময় নিয়ে এক সময় সফল হলো। চমৎকার হেসে বলল, হয়ে গেছে।
নিবান সরে গিয়ে নামাজের বিছানা উঠাতে ব্যস্ত হলো। কৌরি তার মধ্যে চুলগুলো আঁচড়ে নেওয়ার ব্যবস্থা করলো। তবে দীঘল চুলগুলো যে অবস্থা, 2-5 মিনিটে আঁচড়ানো কাজ ছেড়ে নিতে পারবে বলে মনে হয় না তার। আর কেমন হাত পা সহজভাবে নাড়াতেও তার অস্বস্তি হচ্ছে। তাই উপর কোনো মতে আছড়িয়ে ওড়না মাথায় দিয়ে দিল। তার মধ্যে নিবান রেডি হয়ে নিয়ে বলল,